আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তবে তরুণ সমাজের অনেকেই ভালো নেই, সেই বিষয়টিও আমরা জানি। কারণ দেশে যে ধরনের অবস্থা বিরাজমান, এই অবস্থায় আসলে তরুণ সমাজ ভালো থাকার কথা নয়। আমি আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো, যে নুরুল হক নূর কিভাবে আসলে ধর্ষক, ধর্ষণের যে ঘটনাগুলো আমরা আগে দেখেছি, সেই ঘটনার সাথে যদি আমরা নূরের ঘটনা মেলাতে যাই, বা সেই ঘটনার সাথে এই ঘটনাগুলোর যদি আমরা পার্থক্য বের করতে পারি, তাহলেই আসলে আমরা সহজেই অনুমান করতে পারবো আসলেই নুরুল হক নূর ধর্ষক কি না। যারা আমার সাথে যুক্ত হয়েছেন তাদেরকে অনুরোধ করব আমার লাইভটি আপনারা শেয়ার করে দিবেন, যাতে করে দেশের মানুষ সকলে জানতে পারে যে আসলে কিভাবে নুরুল হক নূরকে ধর্ষক বানানোর চেষ্টা করা হচ্ছে, এবং মিডিয়াগুলো তাদের টিআরপি বাড়ানোর জন্য যে ধরনের নিউজ করছে সেটি আসলে খুবই দুঃখজনক। আমরা বারবারই বলে আসছি যে যেটি সত্য, যা ঘটেছে, আপনারা সেখানেই সীমাবদ্ধ থাকুন, এর বাইরে আপনারা আসবেন না এবং ঘটনাকে অতিরঞ্জিতও করবেন না। কিন্তু কে শোনে কার কথা? আমাদেরকে কিভাবে দমন করা যায়, আমাদেরকে কিভাবে থামানো যায়, সেই চেষ্টাই মূলত এখন চলছে। তো আশা করি অতীতেও আপনারা যেভাবে আমাদের পাশে ছিলেন, যেভাবে সমর্থন জুগিয়েছেন, এক্ষেত্রেও আহ, যে একটি ষড়যন্ত্র আমাদের বিরুদ্ধে চলছে, এই ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য দেশের মানুষ আমাদের পাশে থাকবেন, সেই দৃঢ় বিশ্বাস আমাদের রয়েছে। আমার কথা কি আপনারা শুনতে পাচ্ছেন না? অনেকে বলছে যে সাউন্ড কম। একটু কমেন্ট করে কাইন্ডলি জানাবেন যে আমার কথা আপনারা শুনতে পাচ্ছেন কিনা। আচ্ছা, সাউন্ড যদি একটু কম মনে হয়, কাইন্ডলি আপনারা ইয়ারফোন দিয়ে শুনবেন। সাউন্ড কি একেবারেই কম? আপনারা আপনাদের মতামত কমেন্ট করে জানাতে পারেন যে আমাদের সাথে যা হচ্ছে সেই বিষয়টি কতটুকু আইনসঙ্গত বা কতটুকু সত্য, আপনাদের দৃষ্টিতে কি মনে হয় আসলে কি হতে যাচ্ছে। আমরা আজকে একটি নিউজ দেখলাম, যেটি চ্যানেল আইতে প্রকাশিত হয়েছে, যেখানে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তিনি বলেছেন যে ভিপি নূরের অবস্থা খালেদা জিয়ার মতো হবে। এটি বলেছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এম কামাল, মেবি ওনার নাম, অথবা এম কামাল হবে, এম কামাল মেবি হবে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। আপনারা নামটি দেখে নেবেন, চ্যানেল আই তাদের পেজে গেলে আপনারা পাবেন। তো যে কারণে আমরা মনে করছি যে যেহেতু আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কামাল তিনি বলছেন যে ভিপি নুরের অবস্থা খালেদা জিয়ার মতোই হবে, যেটি আমরা চ্যানেল আই সেখানে আমরা দেখেছি, তারা একটি বক্তব্যের ক্যাপশন দিয়েছে। তো এই এটি আসলে কি মনে হয় যে আমাদের বিরুদ্ধে যা কিছু করা হয় তার পিছনে অবশ্যই কিছু না কিছু কারণ থাকে। তো এরকম একজন গুরুত্বপূর্ণ নেতার মুখ থেকে যেহেতু বের হয়েছে,
এই ধরনের একটি কথা, তো এটিকে আসলে উড়িয়ে দেওয়া যায় না, উড়িয়ে দেওয়া যায় না। এখন দেখেন যে ফোর্সগুলো, ভিন্ন মতের যে শক্তিগুলো মাঠে কাজ করছে, তাদের মধ্যে আমাদের যে ভূমিকা, আমরা যেভাবে প্রত্যেকটা অন্যায়ের পরে আমরা রাজপথে নেমে যাই, সেটি কিন্তু অন্য কোনো সংগঠনকে সেভাবে মানে দেখা যায় না। যেটি আসলে শুধু আমার মত নয়, যে আমার সংগঠন বলে আমি বলছি, জোরালোভাবে মাঠে যারা থাকে সেই সংগঠনগুলোর মধ্যে বাংলাদেশ ছাত্র অধিকার অন্যতম। যেটি সেদিন আসিফ নজরুল স্যার প্রেস ক্লাবের সামনে যে আমাদের ছাত্র জনতার একটি প্রোগ্রাম ছিল, সেখানে তিনি বলেছেন। তো যারা রাজনীতি নিয়ে গবেষণা করে তাদেরও সেই একই মতামত। সেই চ্যানেলে যে প্রোগ্রামটি হয়েছিল, সেখানে এস এম কামালকে উপস্থাপিকা জিজ্ঞাসা করছেন যে বিপি নূরকে আওয়ামী লীগ এত ভয় পায় কেন। আমরা এর আগেও দেখেছি বিভিন্ন নিউজ যে এখন মানে বিরোধী দলহীন মাঠে ভিপি নূরই যেন বিরোধী দল। তো এই নিউজগুলো তো তারা দেখে, বা তারা বুঝতে পারছে যে অনেক বিষয় নিয়ে কথা বলে না। সবার আগে নুরুল হক নূর, তার ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কেন সব বিষয় নিয়ে কথা বলে, কেন সরকারের এত বিভিন্ন ব্যাপারগুলো নিয়ে সমালোচনা করে। আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে মেজর সিনাকে যখন হত্যা করা হলো, সবার আগে যে সংগঠনটি প্রতিবাদ করেছে, কথা বলেছে, প্রত্যেকটা ঘটনা সামনে নিয়ে এসেছে, যেখানে মিডিয়াতে কোনো নিউজই হচ্ছিল না, সেই ঘটনাগুলো পাবলিকের কাছে পৌঁছে দিয়েছে কোন সংগঠন সেটি অবশ্যই আপনারা জানেন, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ। দেখেন যে আসলে আমাদের বোন, অভিযোগকারী বোন, যিনি এখন রাজু ভাস্কর্যের সামনে ধর্ষকদের গ্রেপ্তারের দাবিতে অবস্থান করছেন, যেটা আমরা মিডিয়ার মাধ্যমে জানতে পারছি। বাট ধর্ষক কে? নুরুল হক নূর কি ধর্ষক? বাকি কি ধর্ষক? নাজমুল হুদা কি ধর্ষক? সাইফুল ইসলাম কি ধর্ষক? তো ধর্ষণের যে সংজ্ঞা আমরা জানি, সেই সংজ্ঞা অনুযায়ী কোনো ব্যক্তি যদি তার যে লালসা নারীর প্রতি, সেই লালসা পূরণের জন্য জোরপূর্বক তাকে তার সম্ভ্রম নষ্ট করে, সেটি হবে ধর্ষণ। এবং যে ব্যক্তি এই কাজটি করবে সে হচ্ছে ধর্ষক। এবং এই যে কাজ, এই কাজের সাথে যারা সহযোগিতা করবে, কেউ মনে করেন যে দরজায় দাঁড়িয়ে পাহারা দিচ্ছে, এবং ওই যে মেয়েকে তুলে আনা হয়েছে, তুলে আনার সাথে যারা যারা জড়িত ছিল, তাদের প্রত্যেকেই ধর্ষণের সহযোগী হিসেবে তারা মানে চিহ্নিত হবে। তো আসুন আমরা জেনে নিই যে নুরুল হক নূর এই ধরনের কোনো কাজের সাথে জড়িত কিনা। না, মোটেও না। কারণ নুরুল হক নূর ইতিমধ্যে চ্যালেঞ্জ করেছে তার ফেসবুক লাইভ পোস্টের মাধ্যমে যে আমি নীলক্ষেতে অভিযোগকারী ওই বোনের সাথে দেখা করেছি কি না, এটি যদি তিনি প্রমাণ করতে পারেন, তাহলে সমস্ত দায়ভার মাথা পেতে নিবে। নুরুল হক নূরের একটি কথা যে আমি নীলক্ষেতে আমাদের সেই বোনের সাথে আমরা দেখা করিনি। মানে নুরুল হক নূর বলছেন যে সে নীলক্ষেতে ওই বোনের সাথে দেখা করেনি। এবং একটি ব্যাপার আপনারা লক্ষ্য করেন যে প্রধান আসামি দুইজনকে করা হয়েছে দুটি পৃথক মামলায়, একজন হাসান আল মামুন আর একজন নাজ। তো আমরা আগেও বলেছি যে এই দুজন যেহেতু ঘটনার সাথে জড়িত বলে আমাদের বোন অভিযোগ করছে, তো এই দুজনের বিরুদ্ধে মামলা দিত, আমাদের কোনো সে ছিল না তখন। যেহেতু মানে এই দুজন সরাসরি এই ঘটনার সাথে জড়িত বলে আমাদের বোন বলছেন, তো সেক্ষেত্রে আমাদের কোনো সে ছিল না। বাট দেখেন ঘটনার 6 মাস পরে আমি আবারও বলছি যে এই ধরনের ঘটনার 6 মাস পরে নুরুল হক নূরের সাথে যোগাযোগ করা হয়েছে। এই ধরনের ঘটনার 6 মাস পরে আবদুল্লাহিল বাকি, নাজমুল হুদাকে একটি গ্রুপে
যুক্ত করা হয়েছে এবং সেই গ্রুপটিও খুলেছিল আমাদের সেই বোন। অর্থাৎ সেই গ্রুপে যা আলোচনা হবে, যা হবে সমালোচনা, তার জন্য দায়ী কে থাকবে? যে অবশ্যই ক্রিয়েটর, সে গ্রুপটি খুলে যে কথা বলার সুযোগ দান করে দিয়েছে সে। আমরা মিডিয়াতে দেখেছি, সেটি আসলে সুস্পষ্ট করা হচ্ছে না যে গ্রুপটি আসলে কে খুলেছিল। আমাদের মিডিয়ার ভাইয়েরাও প্রশ্ন করছে না যে নুরুল হক নূর কীভাবে ধর্ষক, কীভাবে নুরুল হক নূর ধর্ষণের সহযোগী হয়, কিভাবে আব্দুল্লাহিল বাকি, নাজমুল হুদা, সাইফুল ইসলাম কিভাবে ধর্ষণের সহযোগী হয়। যে ঘটনা 6 মাস আগে ঘটে গেছে, 6 মাস পরে তাদেরকে আপনারা জানিয়েছেন বা তারা জানছে, তাদেরকে চ্যাট গ্রুপে আপনারা অ্যাড করেছেন, এ কারণেই তারা ধর্ষণের সহযোগী হয়ে যাবে। হাউ রিডিকুলাস, কিভাবে সম্ভব এটি? এই প্রশ্নটি আমাদের বাংলাদেশের সাংবাদিক ভাইরা করছে না। তো সামাজিক যোগাযোগের মাধ্যমে আসলে আমাদের জনগণকে বিষয়টি জানাতে হবে। আপনারা যারা আমার লাইভে যুক্ত আছেন প্রত্যেককে অনুরোধ করবো আমার লাইভটি আপনারা শেয়ার করে দিবেন যে নুরুল হক নূর 6 মাস পরে এইভাবে ধর্ষণের সহযোগী মামলায় তার নাম কখনোই অন্তর্ভুক্ত হতে পারে না, এটি কখনোই সম্ভবপর নয়। যদি যেদিন ঘটনা ঘটেছে সেদিনই যদি নুরুল হক নূরের কোনো ধরনের মানে সহযোগিতা থাকতো এই ঘটনার সাথে, সেক্ষেত্রে নুরুল হক নূর দায়ী হতেন। আব্দুল্লাহিল বাকির যদি এ ধরনের সহযোগিতা থাকতো, যে লঞ্চের কেবিনের মধ্যে এক ধরনের ঘটনা ঘটছে, আব্দুল্লাহিল বাকি বাইরে পাহারা দিচ্ছে, সেক্ষেত্রে সে হয়তো দায়ী থাকতো। সাইফুল ইসলাম যদি মেয়েকে কোনোভাবে ওই দিন না হাসান মামুন বা নাজমুনের কাছে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সহযোগিতা করতো, তাহলে সে নয় ধর্ষণের সহযোগী হতো। বাট যে মানুষগুলো 6 মাস পরে এই ঘটনা সম্পর্কে জানলো, এবং আপনি দেখেন নুরুল হক নূরকে কিন্তু ধর্ষণের কথা বলা হয়নি ফোন করে, তাকে বলা হয়েছিল সাইবার হ্যারাসমেন্টের কথা, সাইবার হ্যারাসমেন্ট তাকে। এবং সাংবাদিকদের কাছে একটি অভিযোগপত্র পাঠানো হয়েছিল, সেই অভিযোগপত্র আমার কাছে আছে। মানে অনেকে হয়তো ভাবছে যে আমরা হয়তো মিথ্যা মিথ্যা কথা বলি। আসলে আমি একটু আপনাদেরকে দেখাতে চাই যে আসলে আমরা মিথ্যা বলছি না সত্য বলছি। আমি আপনাদেরকে এই মানে ইয়েটি দেখাবো না, নামটি, সিকিউরিটির কারণে, ঠিক আছে? আপনারা একটু দেখেন, আপনারা আমার এই যে মোবাইলটি, আমার মোবাইল দেখেন, ঠিক আছে? মোবাইল দেখে যে দেখেন, এই যে আপনার ঘটনাগুলো দেখেন, এই যে আমার কাছে আমি যদি আপনাদের দেখাই, দেখেন যে আমি আমাকে প্রশ্ন করছে যে, আপনারা একটু এদিকে খেয়াল করেন, তদন্ত কমিটির প্রতিবেদন জমা দিয়েছে। আমি বলছি এটা একটা জটিল ব্যাপার, কাজ একটানা করতেছে, আশা করি শীঘ্রই হবে। তখন বলছে সময় কি আরও বাড়িয়েছেন? বাড়ালে আর কত সময় সেটা একটু জানালে ভালো হয়। আমি বলেছি তোমাদের নিকট অভিযোগ দিল একবার, মামলা হলো, তোমাদের নিকট অভিযোগ দিল একটার, মামলা হলো আর একটার। হ্যাঁ, এবার সে বলছে সেটা দিছেই, কিন্তু আপনারা তো নতুন কিছু পেয়েছেন। প্রশ্ন করে আপনারা কি নতুন কিছু পেয়েছেন? আমি বলছি পেয়েছে, আপডেট দ্রুতই দিবে। আমি আবার বলছি তোমাদের নিকট, ভালো করে দেখেন, আমি আবার বলছি তোমাদের নিকট যেটা দিছিল ওটা তোমার সংগ্রহে আছে? সে বলছে দেখতে হবে ভাই। আমি বলছি দেখো তো, এই যে আমাকে এবার ফাইল পাঠিয়েছে, ফাইলটি ওপেন করি, এই যে ফাইলটি দেখেন, এই যে অভিযোগপত্র, এই যে অভিযোগপত্রের সাথে কিছু সংযুক্তিও দিয়েছে। এই যে আমি আবার দেখে যাই, এই যে আবার সেখানে চলে আসলাম অভিযোগপত্রে। দেখছেন, আমি তো আপনাদেরকে দেখালাম, এটি আমি যে সাংবাদিকদের কাছ থেকে সংগ্রহ করেছি সেটি আপনাদেরকে দেখালাম। অনেকে বিশ্বাস করছে না যে এটি সাংবাদিকদের কাছে সাইবার হ্যারাসমেন্টের অভিযোগ দিয়েছিল। আপনাদেরকে বিশ্বাস করানোর জন্যই আমি এটা আপনাদেরকে দেখালাম। যদি অন্যান্য সাংবাদিকরা গণমাধ্যম দেখতে চাই তাহলে সরাসরি যেন আমার সাথে যোগাযোগ করে, তাদেরকে আমি সরাসরি দেখাবো। হয়তো মোবাইলে আপনারা ক্লিয়ার নাও দেখতে পারেন, বাট আমি চ্যালেঞ্জ করে বলছি আমি সাংবাদিকের কাছ থেকেই এই অভিযোগপত্র সংগ্রহ করেছি, যে অভিযোগপত্রে আমাদের ওই বোন নাজমুল হাসান সোহাগের বিরুদ্ধে সাইবার হ্যারাসমেন্টের অভিযোগ দিয়েছিলেন। আমার কাছে রয়েছে। যারা এখন আমাদের বিরুদ্ধে নিউজ করছেন, বিভিন্ন রং চং মাখিয়ে হেডলাইন করছেন, আমার কাছে আসুন, দেখে যান আমি মিথ্যা বলছি কি না সত্য বলছি। লাইভ তো অনেকেই দেখছেন, আপনারা লাইভটি শেয়ার করে দিন যাতে অন্য মানুষরাও দেখতে পারে।
আচ্ছা, বলছেন যে ক্যামেরাতে তো উল্টো দেখা যাচ্ছে, আসলে দেখা যেতে পারে, বাট আমি তো চ্যালেঞ্জ করছি। যারা দেখতে চান সরাসরি আমার সাথে যোগাযোগ করুন বা আমার কাছে আসুন, আমার কাছে এটি রয়েছে যে সাইবার হ্যারাসমেন্টের অভিযোগ দিয়েছিল, সাংবাদিকদের কাছ থেকে নিয়েছি। অন্যথায় আমাদের গোয়েন্দা সংস্থা বা প্রশাসনের ভাইয়েরা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে সকল সাংবাদিকরা কর্মরত রয়েছে, যারা সেখানকার নিউজ কভার করে, তাদের কাছে যান, তাদের কাছ থেকে বক্তব্য নেন, তারা কি বক্তব্য দেয়। আপনারা তো সেই কাজগুলো করছেন না। কিভাবে নুরুল হক নূর, কিভাবে সাইফুল ইসলামকে, কিভাবে নাজমুল হুদাকে, কিভাবে আপনার আবদুল্লাহিল বাকিকে ধর্ষণের সহযোগী বানানো যায়, সেই চেষ্টা আপনারা করছেন। ভাই, এগুলো কেন? আমি সাংবাদিকদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা কেন এগুলো করছেন? ওয়াই? আপনি যেখানে প্রধান আসামি হাসান আল মামুন, প্রধান আসামি আপনার নাজমুল হাসান সোহাগ, সেখানে নূরের নাম করে কেন আপনারা নিউজ করছেন? এটা কি সাংবাদিকতা? এটা কি সাংবাদিকতা? যেখানে নূরকে কয় নম্বর আসামি করা হয়েছে, তাকে পিছনের দিকে রাখা হয়েছে না, 1 নম্বরও না, সে 2 নম্বরও না, সেখানে নূরকে কেন হেডলাইন করা হচ্ছে? টিআরপি বাড়াতে চান আপনারা? ভিউ বাড়াতে চান? নূরের নাম আসলে যে এই নিউজটা যাতে মানুষ বেশি দেখে, বেশি ক্লিক করে, বেশি ভাইরাল হয়, এটাই তো করতে চান। বাট এই ভাইরাল করতে গিয়ে আপনারা যে এই ছেলেদের জীবনটা নষ্ট করে দিচ্ছেন, এর জন্য আপনারা দায়ী থাকবেন না? এই সাইফুল ইসলাম, সে 40তম বিসিএস এর রিটেন দিয়েছে, তার বাবা মা কেউ নাই, একমাত্র ছোট ভাই, একটা বোন আছে, বোনের বিয়ে হয়ে গেছে, সেই ছোট ভাই কে সে টিউশনি করে টাকা পাঠায়, তার খরচ পাঠায়। সাইফুল ইসলাম নিজে টিউশনি করে চলে। তার মা অনেক ছোটবেলায় মারা গিয়েছে। এই যে এতিম ছেলেটি, এই এতিম ছেলের কি অপরাধ? সে 6 মাস পরে এই ঘটনা জেনে সে কিভাবে ধর্ষণের সহযোগী হয়, তাকে আপনারা অন্য মামলা দিতেন। নুরুল হক নূরকে আপনারা অন্য মামলা দিতেন, আপনি আব্দুল্লাহ বাকিকে অন্য মামলা দিতেন, সাইফুল মানে নাজমুল হুদাকে অন্য মামলা দিতেন। অন্য মামলা না দিয়ে আপনি 6 মাস আগের ঘটনায় আপনারা কিভাবে তাকে ধর্ষণের সহযোগী করলেন, এবং বাংলাদেশের যে আমাদের প্রশাসন রয়েছে, পুলিশ প্রশাসন, পুলিশ ভাইয়েরা, তারা কিভাবে এই মামলা নিলেন, আমার বোধগম্য নয়। আরেকটি ব্যাপার হচ্ছে, দেখেন যে সাইফুল ইসলাম এবং নাজমুল হুদাকে আদালতে তোলা হয়েছিল, অথচ তার আগে স্বীকার করা হয়নি যে তাদেরকে আটক করা হয়েছে। এই যে আইনি অধিকার, আদালতে কোনো উকিল তো তাদের পক্ষে দাঁড়াতে পারেনি, কারণ আমরা জানতামই না, আমরা তো তাদের সহযোদ্ধা, আমরা জানতাম না যে তাদেরকে কোর্টে তুলছে। নাজমুল হুদার পরিবার আমাদের সংগঠনের পক্ষ থেকে ডিবি কার্যালয়ে যাওয়া হয়েছিল, তাদেরকে বলা হয়েছিল যে আমরা কাউকে আটক করিনি। আপনারা অস্বীকার গেলেন, আবার পরের দিন কোর্টে তুললেন। জিনিসটা কেমন হয়ে গেল না? দেখেন, এটি তো আপনাদের জন্যই ক্ষতি। মানুষ আপনাদেরকে বিশ্বাস করতে পারছে না যে আমরা শুনলাম একটা রাতে, আবার পরে দেখলাম যে আটক করে কোর্টে পাঠিয়ে দিয়েছে। তো এই যে মানে আপনাদের উপর মানুষের বিশ্বাস নষ্ট হওয়ার এই কারণগুলো, তো প্রশাসনে যারা রয়েছেন তাদের কাছে অনুরোধ থাকবে, প্লিজ কাউকে গ্রেপ্তার করতে হলে আইন অনুযায়ী করুন। সাদা পোশাকে গ্রেপ্তার করা কি আইনসঙ্গত? তাকে, তার পরিবারকে না জানিয়ে আটক করা কি আইনসঙ্গত? পরিবার দেখা করতে গেলে বা যোগাযোগ করতে গেলে তার কাছে স্বীকৃতি না, মানে স্বীকার না করা যে আটক করেছি, এটা কি আইনসঙ্গত? সে যে তাকে কোর্টে তুললেন, কোর্টে কোনো উকিল আমরা নিয়োগ করতে পারলাম না, আমরা জানলাম না, এভাবে লুকিয়ে কোর্টে তুললেন, এগুলো কি আইনসম্মত? একটাও আইনসম্মত নয়। তারপরেও আপনারা এগুলো করছেন, এগুলো কি আইনের শাসন প্রতিষ্ঠা করতে পারে? আমরা সিলেটি আরেকটি ঘটনা আমরা দেখেছি, যে সেখানে একজন তরুণকে, যার 2 মাসের একটি বাচ্চা রয়েছে, একটি মেয়ে, তাকে মাত্র 10,000 টাকার জন্য আপনার পুলিশ ফাঁড়িতে নিয়ে নির্যাতন করে তাকে হত্যা করা হয়েছে। এই সংবাদগুলো কি মানুষের কাছে খুব ভালো মেসেজ? কিভাবে দিনে দিনে আপনাদের মানে আপনারা আস্থা হারাচ্ছেন মানুষের কাছে? আপনারা একবার দেখেন যে মানুষ এখন পুলিশ প্রশাসনকে কিভাবে দেখছে, একটা রিসার্চ করেন, সাধারণ মানুষের কাছে যান। পুলিশ মানে একটি আতঙ্কের নাম, কিন্তু পুলিশের কি সবাই খারাপ? সবাই খারাপ? পুলিশের মধ্যে তো অসংখ্য ভালো মানুষ রয়েছে। এই যে কতিপয় খারাপ লোকের জন্য, কতিপয় প্রদীপের জন্য আজকে পুলিশ প্রশাসনের সুনাম নষ্ট হচ্ছে। মানে আপনার সাদা কাপড়ে যদি কালা দাগ লাগে, ওই কালাটাই তো বেশি দেখা যায়। এক বালতি দুধের মধ্যে যদি আপনি 1 ফোঁটা সোনা দেন, ওই দুধ তো নষ্ট হয়ে যায়। ঠিক একইভাবে পুলিশ অনেক ভালো কাজ করছে, জনগণের খেদমত করছে, জনগণের পাশে দাঁড়াচ্ছে, জনগণের সেবায় নিয়োজিত হচ্ছে, যেটা আমরা করোনাকালে দেখেছি। বাট একই সাথে আবার আমরা করোনাকালে দেখেছি প্রদীপ কিভাবে একজন মেজরকে হত্যা করলো। সেই মেজর হত্যা নিয়ে কোনো আলোচনা আছে এখন আর?
ইস্যুর পর ইস্যু। পৃথিবীর অন্যান্য দেশগুলো যখন তাদের অর্থনৈতিক চাকা কিভাবে সামনের দিকে নিয়ে যাবে, অর্থনৈতিক প্রবৃদ্ধি যে পিছিয়ে গিয়েছে সেটা কিভাবে আরও সামনের দিকে নিয়ে আসবে বা পূর্বের অবস্থায় নিয়ে আসবে, সেই চিন্তা, কিভাবে দেশকে করোনামুক্ত করতে পারবে সেই চিন্তা, অথচ আমাদের দেশে রাজনীতি আর রাজনীতি, ইস্যুর পর ইস্যু। এটি আসলে কোনো দেশের জন্যই কাম্য নয়। এটি এই অবস্থা থেকে ফিরে আসতে হবে ভাই। একটি দেশ এইভাবে আইনের শাসন নাই, সেই দেশ চলতে পারে না। মানুষের সাংবিধানিক অধিকার হরণ করা হয়, সভা সমাবেশ করতে দেওয়া হয় না, মানুষকে কেউ রাজনীতি করলে তাকে হেনস্থা করা হয় বিভিন্নভাবে। যারা রাজনীতি করতে চায় তাদের বাসায় বাসায় গিয়ে প্রেশার দেওয়া হয়, বাবা মাকে ভয় দেখানো হয়, তাদেরকে ভয় দেখানো হয়। এটা কি গণতান্ত্রিক অধিকার? এটা কি রাজনৈতিক অধিকার? আমাদের সংবিধান তো আমাদের রাজনৈতিক অধিকার দিয়েছে, বাট সেই অধিকার কি মোটেও আমরা পাচ্ছি? মোটেও আমরা পাচ্ছি না। আপনি আরেকটি ঘটনা আমি বলতে চাই, দেখবেন যে মানে ৭১ টেলিভিশন তারা কিভাবে নিউজ করছে, কিন্তু তারা একবার ভাবছে না যে আমরা এইভাবে নিউজ করার কারণে আজকে সাইফুল ইসলামের মতো নিরীহ ছেলে, নাজমুল হুদার মতো নিরীহ ছেলে, মুক্তিযোদ্ধার সন্তান যে চাকরির ভাইবা দিতে গিয়েছিল, এই ধর্ষণের মামলা খাওয়া মানে তো জীবনটাই নষ্ট। জীবনটা নষ্ট না? যেখানে আমাদের সরকার নতুন আইন পাশ করতে যাচ্ছে যে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। আপনি দেখেন যে আমাদের দেশে তরুণ তরুণীরা তারা প্রেমের সম্পর্ক গড়ে তোলে না? যখন মনোমালিন্য হবে মেয়ের সাথে, এই মেয়ে যদি আপনার যে মামলা দেয়, বাংলাদেশের আইন অনুযায়ী সেটা তো ধর্ষণ হবে, মামলা দেয়, তাহলে সেক্ষেত্রে কি হবে? সর্বোচ্চ শাস্তি যদি মৃত্যুদণ্ড দেন, এই তরুণগুলো তারাও তো ফেঁসে যাবে। আইন সবার জন্য সমান করুন, আইন সবার জন্য সমান করুন, যাতে করে এই অনৈতিক সম্পর্কে যারা জড়িয়ে পড়ে, ছেলে মেয়ে উভয়ই আইনের মাধ্যমে তাদের মানে যে শাস্তি, সেই শাস্তি দিতে হবে। শুধুমাত্র ছেলেরাই প্রতারক হবে আর মেয়েরা কি প্রতারণা করছে না? আমরা তো বিভিন্ন নিউজ দেখি যে মানে কিছুদিন আগে আরেকটা নিউজ দেখলাম যে ধর্ষণের মিথ্যা মামলা দেওয়ার কারণে যিনি ধর্ষিতা হিসেবে মামলা দিয়েছিলেন তার 5 বছর জেল হয়েছে। তো এরকম মিথ্যা মামলা, এগুলো মানে হয়রানিমূলক না? আদালতে বিচার হবে, এগুলো তো পরের ব্যাপার, অনেক পরের ব্যাপার। তার আগেই তো তার লাইফটা ধ্বংস করে দেওয়া হচ্ছে। বাংলাদেশের মামলা কি খুব সহজে খালাস হয়, নাকি মামলার যে তদন্ত সেটি সহজে হয়? আপনাকে জেলে বছরের পর বছর ঢুকিয়ে রাখবে, 10 বছর, 5 বছর, 15 বছর পর সেই মামলার হয়তো রায় দিবে। এইভাবে তো তরুণদের জীবন নষ্ট হবে মৃত্যুদণ্ডের মাধ্যমে। সুতরাং আইন করছেন ভালো কথা, বাট এই আইনের প্রয়োগ অ্যাপ্লাই করি যে রিলেশনকে কেন্দ্র করে যে ধরনের মনোমালিন্য হওয়ার পরে যে ধরনের মামলাগুলো হয়, এই মামলাগুলোর ব্যাপারে আলাদা আইন করা জরুরি। এক্ষেত্রে যারা মানে বিয়ে হওয়ার আগে সম্পর্কে, মানে শারীরিক সম্পর্কে জড়িত হবে, তাদের উভয়ের জন্যই মানে শাস্তির বিধান রাখা উচিত। কারণ দেখেন, মনে করেন যে আমি একটি মেয়ের সাথে রিলেশন করছি, তো আমি বেকার, মেয়েটিও বেকার, আমি পড়াশোনা করি, মেয়েটিও পড়াশোনা করে, তো সেম এজ মনে করেন। তো এই মেয়েটি আমার আগে চাকরি পেয়ে গেল, আমি বেকার থাকলাম। মেয়ের পরিবার কি করলো? মেয়ের পরিবার এই মেয়েটিকে অন্য জায়গায় বিয়ে দিয়ে দিল, বা মেয়ে নিজেও এখন বেকার ছেলের সাথে বিয়ে করতে রাজি না। এরকম অসংখ্য ঘটনা আপনারা শোনেননি? তো এক্ষেত্রে মেয়ে অন্য জায়গায় বিয়ে করলো, এই মেয়ের মনে করেন যে আমার সাথে শারীরিক সম্পর্ক হয়েছিল। তো এই ক্ষেত্রে মেয়ে আমাকে বাদ দিয়ে অন্য জায়গায় বিয়ে করলো, এটা কি আমার সাথে প্রতারণা করা হলো না? এর জন্য আমি কি মামলা করতে পারবো? সেই সুযোগ কি বাংলাদেশে আছে? সেই আইন কি বাংলাদেশে আছে? কেন নাই? সুতরাং আইনের সংশোধন করা দরকার। এই ক্ষেত্রে ছেলে মেয়ে উভয়ের জন্য, যারা এই ধরনের বিয়ের আগে অনৈতিক সম্পর্কে জড়িত হবে, তাদের উভয়ের জন্য শাস্তির বিধান জারি করা ফরজ বলে আমি মনে করছি। অন্যথায় এই বাংলাদেশ থেকে ধর্ষণ, অনৈতিক যে কাজ, ব্যভিচার, এগুলো কিন্তু বন্ধ হবে না। আইন সবার জন্য সমান করুন, সে ছেলে হোক, মেয়ে হোক, বৃদ্ধ হোক, বা আপনার যেই হোক না কেন, সবার জন্য সমান করুন। কিন্তু সেটি কেন হচ্ছে না? এভাবে মৃত্যুদণ্ড আপনারা করে মৃত্যুদণ্ড দিবেন, ভালো কথা, বাট এই যে তরুণগুলো তো এইভাবে মানে প্রেম ঘটিত কারণে যে সম্পর্কগুলো হবে তাদের মধ্যে, এই কারণে তরুণগুলো ফেসে যাবে না? তো যদি আপনি এইগুলো বন্ধ করতে চান, তাহলে উভয়ের জন্য শাস্তির বিধান নিশ্চিত করতে হবে। ৭১ টেলিভিশনে একজন মানে
আমাদের এক বোন সে টকশোতে গিয়েছিল। টকশোতে যাওয়ার আগে সে একটি পোস্ট দিয়েছে গতকাল রাত 12টা 20 মিনিটে। তিনি লিখছেন যে 12টা 20 মিনিটে নোরা 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 নূর না 12টা 20 মিনিটে নোরা ইস্যুতে যুক্ত হব 71 জার্নালে। কি গালি দেব নোরাকে বলেন তো? সাজেস্ট মি। বুঝছেন? মানে সে বলছে যে নোরাকে কি গালি দিব। এই যে আমাদের যে বোন যে পোস্ট দিয়েছেন, এই পোস্ট দেওয়ার মাধ্যমে কি মানে নূরকে অপমানিত করা হয়নি? আপনারা এই যে নূর, নাজমুল হুদা, সাইফুল ইসলাম, আবদুল্লাহিল বাকিকে যে ধর্ষণের সহযোগী করলেন, এই তাদের চরিত্রে কালিমা লেপন করলেন, তাদেরকে চরিত্রহীন হিসেবে জাতির কাছে তুলে ধরলেন মিডিয়ার মাধ্যমে, তাদের কি মান সম্মানে আঘাত আসেনি? তাদের যে জনপ্রিয়তা, সেই জনপ্রিয়তায় আঘাত আসেনি? অবমাননা হয়নি? মানহানি হয়নি? নাকি শুধুমাত্র মান সম্মান মেয়েদেরই আছে, ছেলেদের মান সম্মান নাই? এই কারণে এই ছেলে তার বন্ধু বান্ধবের কাছে ধর্ষণের সহযোগী হিসেবে পরিচিতি লাভ করলো। নাজমুল হুদা, সাইফুল ইসলাম, পরিবার, আত্মীয় স্বজন, সবার কাছে, সব জায়গায় নিউজ হয়েছে। তাদের চরিত্র হনন হয়নি? তাদেরকে মানে ধর্ষকের সহযোগী হিসেবে তুলে ধরা হয়েছে। এটি কি ঠিক? আমাদের পুলিশ ভাইয়েরা প্রধান আসামি ব্যতীত অন্যদের সম্পর্কে আগে একটু তদন্ত করত, তদন্ত করে দেখতো যে আসলেই এই ছেলেগুলো ধর্ষণের সহযোগী কিনা, সেটা একটু দেখা দরকার ছিল। আর এজাহার পড়লেই তো বোঝা যায় যে এই ছেলেগুলো যখন ধর্ষণ হয়েছে তখন এই ছেলেগুলো ছিল না, কোনো যোগাযোগ ছিল না, তারপরেও তাদের ধর্ষণ মামলায় ধর্ষণের সহযোগী হিসেবে তাদের নামে আপনারা মামলা নিয়েছেন। এটি কোন বিবেচনায় নিয়েছেন? রাজনৈতিকভাবে এ ধরনের মামলা দিয়ে অনেককে হয়রানি করা হয়, যেটা আমরা অতীতেও দেখেছি, পৃথিবীর বিভিন্ন দেশে হয়। এগুলো আসলে করতে থাকলে দেশের জন্যই খারাপ, আমাদের জন্য। তো এভাবে আসলে একটি দেশ কখনোই চলতে পারে না। দেশের অবস্থা পরিবর্তন করার জন্য তরুণদেরকে এগিয়ে আসতে হবে। আমি আপনাদেরকে একটি লেখা পড়ে শোনাবো, যেটি আমার নিজেরই লেখা। যে লেখার সময় অনেক কিছু আপনার সুন্দর করে গুছিয়ে লেখা যায়, বলার সময় হয়তো সব কথাগুলো মনে থাকে না, যে কারণে আমি দেখে দেখে পড়তে চাই। আমি যে লেখাটি লিখেছি সেটার মানে প্রথমে লিখেছি যে ভিপি নূর ধর্ষক নয়, এই কথাটি বলেছেন মামলার বাদী টিবিসি চ্যানেল এবং চ্যানেল 24-এ সাক্ষাৎকারে তিনি বলেছেন যে ভিপি নূর ধর্ষক নয়। তো আমি এই লেখাটি লিখেছি, তার হেডলাইন দিয়েছি ভিপি নূর ধর্ষক নয় বলেছেন মামলার বাদী। তাহলে এবার তারপর থেকে আমি বিশ্লেষণ শুরু করেছি। তাহলে নুরুল হক নূরকে কেন ধর্ষণের সহযোগী করে তার বিরুদ্ধে মামলা দিয়ে তার চরিত্র হনন, যেহেতু বলছে ভিপি নূর ধর্ষক নয়, তাহলে আমি তার কাছে প্রশ্ন করেছি যে তাহলে নুরুল হক নূরকে কেন ধর্ষণের সহযোগী করে তার বিরুদ্ধে মামলা দিয়ে তার চরিত্র হনন করা হলো? ঘটনার 6 মাস পরে কিভাবে নুরুল হক নূর সহ বাকি 3 জন আসামি ধর্ষণের সহযোগী হয়? নূর, নাজমুল হুদা, সাইফুল, বাকি চরিত্র হননের কি কোনো বিচার হবে না? আর কিভাবে পুলিশ এই 4 জনকে ধর্ষণের সহযোগী হিসেবে মামলা নিল? এখানে আইনগত গ্রাউন্ড কি? ঘটনার 6 মাস পরে কি কেউ ধর্ষণের সহযোগী হতে পারে? আপনারাই বলেন, ঘটনার 6 মাস পরে কি কেউ ধর্ষণের সহযোগী হতে পারে? এটি সম্ভব নয়। মামলায় উল্লেখ নামই আসবে না। আমি বলছি এখানে যে হয় নুরুল হক নূর, আবদুল্লাহ বাকি বা অন্যদেরকে ধর্ষক হিসেবে আপনি মামলা দিতে পারেন, সেটি হয়রানিমূলক হোক বা যেটি হোক, সরাসরি তাদেরকেও ধর্ষক হিসেবে মামলা দিতে পারতেন। কিন্তু ঘটনার 6 মাস পরে আপনি তাদেরকে ধর্ষণের সহযোগী হিসেবে মামলা দিলেন, সেটি আমি বলেছি। পৃথক দুটি ঘটনার জন্য 6 মাস পরে ওই ঘটনায় তাদের নাম আসার আইনগত কোনো গ্রাউন্ড নাই। অ্যাকচুয়ালি কোনো আইনগত গ্রাউন্ড নাই 6 মাস পরে এই ধর্ষণের সহযোগী হিসেবে তাদের নাম আসার। তাহলে কোন আইনের দৃষ্টিতে পুলিশ মামলা নিল? কোন আইনগত দিক বিবেচনা করে রিমান্ডে নিল? আর কোন দৃষ্টিতে নূরকে গ্রেপ্তারের জন্য আন্দোলন চলছে? এটি আমার প্রশ্ন, যে কোন দৃষ্টিতে বলা হচ্ছে নূরকে আটক না করলে মানে আন্দোলন চলবে? আরে ভাই, নূর তো ধর্ষক নয়, যেটি আমাদের বোন বাদী নিজেই বলেছে যে নূর ধর্ষক নয়। সে নাকি দর্শকদের প্রশ্রয় দিয়েছে, বিচার করেনি, যে কারণে নূরের নামে ধর্ষণের মামলা দিয়েছে। এটি কোনো কথা হলো? আমাদের দেশে তো মানে অনেক ধর্ষিতা বিচার পায় না। ধর্ষিতা বিচার না পেলে যিনি বিচারক হিসেবে থাকেন, বিচার কার্য অনেক সময় দেখি উল্টে যায়, ধর্ষকের পক্ষে যায়।
তো এই জন্য কি আমরা বা অনেক সময় দেখা যাচ্ছে মানে বিচার করতে সমর্থ হয় না তথ্য উপাত্তের অভাবে, তো সেক্ষেত্রে কি বিচারকের নামে মামলা দেয় না বিচারকের নামে মামলা হয়? আর বিচারককে এটি তো নূর তো বিচারক নয়, নূর কি এই ধর্ষণের মামলার বিচার করতে পারে? এটি সম্ভব? আমার কাছে কেউ অভিযোগ নিয়ে আসলো যে রাশেদ ভাই যে এই ধর্ষণের মামলাটার বিচার আপনি করে দেন, সেটা আমি সম্ভব? আমি কি বিচারক? আমার কি সেই বিচার করার অধিকার আছে? ছোটোখাটো বিষয় হইলে আলাদা হিসেব, কারোর সাথে কারোর মনোমালিন্য হয়েছে সেটা আলাদা হিসেব। বাট এই যে সরাসরি ধর্ষণের বিচার আমাকে করতেই হবে, আমি পারলাম না করতে, যে কারণে আমাকেও ধর্ষণের সহযোগী বানিয়ে দিল, সেটি কিভাবে সম্ভব? আপনাদের কাছে অনুরোধ থাকবো, আপনারা আমাদের পাশে থাকুন। আপনারা বুঝতে পারছেন ইতিমধ্যে আমাদেরকে ধ্বংস করার জন্য বেশ গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে, এবং এই ষড়যন্ত্র যে বেশ পরিকল্পিত সেটা আমরা বুঝতে পারছি। সুতরাং এই মুহূর্তে জনগণের সমর্থন ছাড়া আমাদের আর কোনো শক্তি আমাদেরকে এই ষড়যন্ত্র থেকে আমাদেরকে রক্ষা করতে পারবে না। আর উপর আল্লাহর রহমত যেটা আমাদের উপর আগেও ছিল, মহান রব্বুল আলামিন আমাদেরকে বিভিন্ন বিপদ থেকে, বিভিন্ন ষড়যন্ত্র থেকে আমাদেরকে রক্ষা করেছেন। দেশের মানুষ আমাদের পক্ষে কথা বলার মাধ্যমে, লেখালেখির মাধ্যমে তারা আমাদের সমর্থন দিয়েছেন। আমরা মানুষের সেই সমর্থন আমরা চাই, মানুষের সেই ভালোবাসা আমরা চাই, মানুষ যাতে আমাদের পাশে থাকে সেই প্রত্যাশা করছি। আমার দৃঢ় বিশ্বাস যে সরকারের বোধোদয় হবে, পুলিশ প্রশাসন তারা বুঝতে পারবে যে এটি আসলে হয়রানিমূলক মামলা। এই যে 4 জন ব্যক্তি, এরা কখনোই 6 মাস পরে তারা ধর্ষকের সহযোগী হতে পারে না। বাংলাদেশের কোনো আইন এটি বলে না। আমি অনেক আইনজীবীর সাথে কথা বলেছি, তারা বলছে হাইকোর্টে গেলে তো এই মামলার কোনো গ্রাউন্ডই থাকবে না, কারণ 6 মাস পরে তো নুরুল হক নূর, আবদুল্লাহ বাকি, সাইফুল ইসলাম বা অন্যরা তারা তো ধর্ষণের সহযোগী হতে পারে না। তাদেরকে আপনার ভালো না লাগতে পারে, বা তাদের বিরুদ্ধে আপনি মামলা দিতে চান, মামলা দিতে পারতেন, অন্য মামলা, মানহানির অন্য মামলা দিতে পারছেন, প্রতারণার মামলা, বা আপনাকে কটূক্তি করেছে সেই কটূক্তির মামলা, সেগুলো দিতে পারতেন। কিন্তু আপনি সরাসরি ধর্ষণের সহযোগী বানিয়ে দিলেন। এরকম একজন জনপ্রিয় ছাত্রনেতার চরিত্রে কালিমা লেপন করলেন, তাকে চরিত্রহীন হিসেবে পুরো জাতির কাছে তুলে ধরলেন। এটি তো অন্যায়। একজন মেয়ের যেমন সম্মান রয়েছে, সামাজিক মর্যাদা রয়েছে, একজন ছেলেরও তো আছে। আমি ছেলে বলে আমি বিচার পাবো না, আমি ছেলে বলে মানে আমার সাথে ন্যায় বিচার করা হবে না, সেটি তো হতে পারে না। আইনের সংশোধন করা জরুরি। অনৈতিক কর্মকাণ্ডের জন্য ছেলে মেয়ে উভয়কেই শাস্তির আওতায় আনতে হবে। যারা ব্যভিচার কাজের সাথে লিপ্ত, সেই ব্যভিচার বন্ধ করতে যদি আপনারা চান, তাহলে অবশ্যই যারা এই ধরনের ঘটনার সাথে জড়িত থাকবে তাদের উভয়ের জন্য শাস্তির বিধান নিশ্চিত করবেন আইনের মাধ্যমে, এবং যে আইন আপনারা করবেন সেটির জন্য বাস্তবিক প্রয়োগ হয় সেটিও করবেন। অন্যথায় এই ধর্ষণ বাংলাদেশ থেকে কমাতে পারবেন না। এই যে মানে ছেলে মনে করেন মেয়েকে বলল ঠিক আছে আমি তোমাকে বিয়ে করব, তো এই বিয়ে কথা মুখে মুখে বললো আর আপনি তার সাথে মানে শারীরিক সম্পর্ক করার জন্য রাজি হয়ে যাবেন, এটি তো সম্ভব নয়। বরং আমাদের ছেলে মেয়েদেরকে মানে সরকারের পক্ষ থেকে শিক্ষা দিতে হবে, তোমরা কেউ এই ধরনের অনৈতিক সম্পর্কের সাথে জড়িত হবা না। ছেলে মেয়ে উভয়ের জন্য এই ধরনের মানে সরকারি নির্দেশনা দিতে হবে, এবং উভয়ের জন্য আইন করতে হবে। যদি উভয়ের জন্য আইন করতে পারেন তাহলে কিন্তু সেটি দেশের জন্যই ভালো। অন্যথায় দেখবেন যে মানে অনেক মেয়ে মানে এরকম ছেলেদেরকে হ্যারাসমেন্ট করবে এভাবে। এটি তো ছেলেরাও তো আইনের অধিকার পেতে পারে না? আইন তো সবার জন্য সমান। তাহলে এমনভাবে আইন তৈরি করুন যে আইনের মাধ্যমে উভয়ই বিচার পায়। ছেলে যদি প্রতারিত হয় সেও জন্য মামলা করতে পারে, মেয়ে যদি প্রতারিত হয় সেও জন্য মামলা করতে পারে। বাট সবার কাছে অনুরোধ থাকবে, করজোর অনুরোধ করছি, করজোর অনুরোধ দেশের তরুণ সমাজের কাছে, যে আপনারা বিয়ের আগে এ ধরনের অনৈতিক সম্পর্কে জড়িত হবেন না, ব্যভিচারে লিপ্ত হবেন না। এটি একটি সমাজ, রাষ্ট্র, সেই রাষ্ট্র ব্যবস্থাকে ধ্বংস করে দেয়। আমাদের দেশে দেখেন যে ধর্ষণ এখন মহামারী আকার ধারণ করেছে। এটির জন্য কারা দায়ী? এটির জন্য কি নারীর পোশাক দায়ী? কখনোই নয়। বোরকা পরা পর্দানশীল মেয়েরা ধর্ষণের শিকার হচ্ছে না? হচ্ছে। সুতরাং পোশাক এর জন্য দায়ী নয়, দায়ী এই দেশের যে মানে বিভিন্ন আপনারা দেখেন না বিভিন্ন সিরিজ, সেখানে যে বেহায়াপনা, এই যে বাজে সংস্কৃতি আমাদের দেশে ঢুকে পড়ছে। আমাদের ছোট তরুণ তরুণীর হাতে স্মার্টফোন, তারা গুগল করে ইউটিউব থেকে কি কি দেখছে সেটা তো আমি খোঁজ রাখতে পারছি না। এই যে প্রযুক্তির অপব্যবহার,
বাজে সংস্কৃতি, আপনারা অন্য দেশের সংস্কৃতির সাথে যদি বাংলাদেশের সংস্কৃতি আপনারা মেলাতে চান তাহলে তো হবে না। কারণ আমরা সেই ছোটোবেলা থেকে এক পরিবেশের মধ্য দিয়ে বড় হয়েছি, হঠাৎ করে যদি নতুন একটি পরিবেশ আমাদের সামনে আসে আমরা বিগড়ে যাওয়ার সম্ভাবনা আছে। সুতরাং জন্মের পর থেকে যে পরিবেশের মধ্য দিয়ে আমরা বড় হব, আমৃত্যুর জন্য ওই পরিবেশ, ওই কালচার, ওই সংস্কৃতির মধ্যে আমরা থাকতে পারি। আপনার ইউরোপ আমেরিকাতে সেখানে ছোট ছোট জামা কাপড় পরে, বাংলাদেশে ছোট ছোট জামা কাপড় পরা সম্ভব? এটি সম্ভব? এটি কি মেনে নিবে মানুষ? নাকি এটি মানে কখনোই বাংলাদেশের কালচারের সাথে এটি যাবে না, যায় না। কারণ আমাদের জন্মটাই হয়েছে এইভাবে। আমরা ছোটোবেলা থেকে দেখেছি যে মানে আমাদের যে শিক্ষা পারিবারিকভাবে মুসলিম মানে সংখ্যাগরিষ্ঠ মুসলিম হওয়ার দেশ হওয়ার কারণে যেটা আমরা দেখেছি, আমাদের মা চাচিরা সবসময় তারা সুন্দর ড্রেস পরে থেকেছে, অর্থাৎ যে ড্রেসের মাধ্যমে তার শরীর না দেখা যায়। এবং আমরা ছোটোবেলায় দেখেছি যে আমরা ছোটোবেলায় আমাদের মা বাবা আমাদের মসজিদে পাঠিয়েছে। এটা মুসলিম সমাজের কথা বলছি। হিন্দু ধর্মের তারা হয়তো তাদের যে ধর্মীয় শিক্ষা সেই শিক্ষা দিয়েছে, কিন্তু এই জায়গা থেকে, এই কালচার থেকে যদি আমি হঠাৎ করে ইউরোপ আমেরিকার কালচারে চলে যাই তাহলে আমি আর কি মানুষ থাকবো? আমার ভিতরে এই কালচার দেখে তো আমি ওই পেখম মেলে ওরা শুরু করব। কি পাইলাম, কি জগতে আসলাম, একটা মানে অন্যরকম একটি ব্যাপার সৃষ্টি হবে। সেই জায়গা থেকে আমার নষ্ট হয়ে যাওয়ার সুযোগ আছে। যে ছেলেটিকে আপনি স্মার্টফোন হাতে দিচ্ছেন, ক্লাস 8-এ পড়ে, যে মেয়েটিকে আপনি ক্লাস 8-এর মেয়েটিকে স্মার্টফোন দিচ্ছেন, তার মানে নৈতিক অবক্ষয় হওয়ার সম্ভাবনা রয়েছে। সুতরাং আপনাকে সচেতন থাকতে হবে। একজন ভাই হিসেবে আপনার বোনের দায়িত্ব নিতে হবে, একজন ভাই হিসেবে আপনার ছোটো ভাইয়ের দায়িত্ব নিতে হবে, সে কী করছে, সে কীভাবে মানুষ হচ্ছে। একজন পিতা হিসেবে আপনার স্ত্রীকে কীভাবে নিরাপত্তার মধ্যে রাখবেন, আপনার মেয়েকে কীভাবে লালন পালন করবেন, আপনার ছেলেকে কীভাবে লালন পালন করবেন, সেটিও মাথায় রাখতে হবে। সকলে ভালো থাকবেন, সবার কাছে দোয়া চাই, ভালোবাসা চাই। আমরা যেন যে ষড়যন্ত্র আমাদের বিরুদ্ধে শুরু হয়েছে, আমরা যেটা বলছি যে প্রত্যক্ষভাবে যে দুজন জড়িত ছিল তাদের বিরুদ্ধে আপনারা মামলা দিতে পারতেন, কোনো সমস্যা হতো না। দেশবাসী আজকে যে এই মামলাকে ষড়যন্ত্রমূলক হিসেবে নিচ্ছে কেন? কারণ এই মামলায় আপনাকে আরও চারজনকে আপনারা ফাঁসিয়েছেন। নুরুল হক নূরের মতো জনপ্রিয় ছাত্রনেতা চরিত্রে কালিমা লেপন করেছেন, তাকে চরিত্রহীন হিসেবে পুরো দেশবাসীর কাছে আপনারা প্রচার করেছেন। মিডিয়ার ভাইদের আমি বলবো, আপনারা টিআরপি বাড়ানোর জন্য এই যে 4টা ছেলের পরিবারকে, তাদের আত্মীয় স্বজনকে সামাজিকভাবে তাদের চরিত্র হনন আপনারা করলেন। আপনারা হেডলাইন দেন নূরের নাম নিয়ে। আরে ভাই, নূর কি ধর্ষণ করেছে? না নূর কি 1 নম্বর আসামি? নূরের নাম কেন নেন আপনি? যারা প্রত্যক্ষভাবে জড়িত আপনারা তাদের নাম নেন। আপনারা মিডিয়ার ভাইদের কাছে অনুরোধ থাকবে, আপনারা নৈতিকতার জায়গা থেকে, বস্তুনিষ্ঠ সাংবাদিকতার জায়গা থেকে আপনারা যেটি সত্য লেখুন। সত্য লেখলে আমাদের কোনো সে নাই। বাট এইভাবে নূরের নামকে জড়িয়ে আপনারা রংসং মাখিয়ে নিউজ করছেন, দ্যাটস নট গুড। এই কার্যকলাপ থেকে আপনারা ফিরে আসুন। দেশের যদি আপনারা মঙ্গল চান, যদি চান যে সংবাদ মাধ্যম তাদের যে স্বাধীনতা, সেই স্বাধীনতা যেন অর্জিত হয়। এখন তো সংবাদ মাধ্যম স্বাধীন না। আমি তো চ্যালেঞ্জ করে এর আগে বলেছি, যমুনা টেলিভিশনের টকশো থেকে আমাকে বাদ দেওয়া হয়েছিল, চ্যানেল 24 মেবি, সেখানেও এক ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেছিল। অনেকগুলো জায়গায় ইনভাইট পেয়েছি, পরে ক্যান্সেল করে দেওয়া হয়েছে। আমি তো আমার টাইমলাইনে আমি বিস্তারিত পোস্ট দিয়েছি, সেটা অনেকেই দেখছেন। আমি জানি গণমাধ্যম স্বাধীন নয়, আমি বাস্তব জায়গা থেকে সেটা আমি দেখেছি। সেই জায়গা থেকে আমি বলতে পারি যে বাংলাদেশে দেখেন আসিফ নজরুল স্যারের মতন লোক টকশোতে তাকে আমরা দেখি না। জাফরুল্লাহ চৌধুরী কয়টা টকশোতে সে যায়, মানে যারা কথা বলবে সেই কথা বলার লোকগুলোকে তো আপনারা ডাকেন না। আপনারা কীভাবে মানে কি বলা যায় যে আপনার সাথে আমার ভালো সম্পর্ক, আমি এই দেশ মনে করেন যে গণতান্ত্রিক দেশ হিসেবে দেখানোর জন্য আপনাকে আর আমাকে একই টেবিলে বসালো, তো আমি কি করছি যে মানুষকে দেখাতে হবে আমি একটু সমালোচনা করছি, আপনার সমালোচনা বিভিন্ন কাজের, বাট অধিকাংশ ক্ষেত্রেই প্রশংসা করছি। তো এখন আসলে টকশোতে এইটি হচ্ছে, যে কারণে আজকাল মানুষ টকশো দেখে না, মানুষ ফেসবুক কেন্দ্রিক হয়ে গিয়েছে। ফেসবুকে কি তথ্য পাচ্ছে, কি নিউজ আসছে, সেইগুলো মানুষ দেখছে। টেলিভিশনের সামনে এখন আর কাউকে বসে থাকতে দেখা যায় না। আগে আমরা গ্রামগঞ্জে দেখেছি আমাদের বাবারা, আমাদের চাচারা নিউজ দেখার জন্য টেলিভিশনের সামনে বসতো। বাট এখন কি নিউজ দেখবে? নিউজ দেখার মতো কিছু আছে? কিছু নাই তো। সেখানে আমরা শুধু প্রশংসা, উন্নয়ন এগুলোই দেখি। বাট একটি সরকারের জবাবদিহিতার মধ্যে রাখার জন্য সমালোচনা যে কত গুরুত্বপূর্ণ, ইউ ক্যান্ট বিলিভ। আপনি দেখেন যে আমি একজন ব্যক্তি, আমি রাশেদ খান, আমার মধ্যে অনেকগুলো ভুল রয়েছে,
তো আমার পাশের জন বা আমার একজন শুভাকাঙ্ক্ষী যদি আমাকে আমার ভুলটা ধরিয়ে দেন, আমার জন্য তো সেটা বেটার, আমি সংশোধিত হতে পারবো। সমালোচনা ঠিক এরকম, একটি গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য সমালোচনা 1 নম্বর উপাদান। এই সমালোচনা, ভিন্ন মতের চর্চা যদি সেই দেশে থাকে, তাহলে সেই দেশে কখনোই এই দুর্নীতি, লুটপাট, স্বাস্থ্য খাতে যে ধ্বংস হয়ে যাওয়া, এটি কখনোই হয় না। সুতরাং সরকারকে বলবো, আপনারা যদি ভালো চান, এই দেশের মঙ্গল চান, আপনাদের স্বার্থে, আপনারা তো সারা জীবন ক্ষমতায় থাকবে এমন কিন্তু নয়, আপনারা একসময় বিরোধী দল হবেন না? তখন যদি আপনাদেরকে এভাবে টর্চার করে আপনাদেরকে থামিয়ে দেয়, তখন ভাল লাগবে? সুতরাং আপনারা যা করছেন, এতদিন করছেন, এটা জাতি ভুলে যাবে যদি নতুন করে দেশকে আপনারা মানে শুরু করেন, দেশের সব কিছু নতুন করে শুরু করেন, গণমাধ্যমের স্বাধীনতা দেন, গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনুন, একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে এদেশে বিরোধী দল তৈরি করুন। বিরোধী দল তৈরির দায়িত্ব এখন আপনাদেরকে নিতে হবে, কারণ এটি আমাদের দেশে যে বিরোধী দলগুলো আছে এখন, তারা কিন্তু বিরোধী দল হিসেবে মাথা উঁচু করে দাঁড়াতে পারছে না, কারণ তাদের মেরুদণ্ড এক প্রকার ভেঙে দেওয়া হয়েছে। তাদের অসংখ্য নেতাকর্মীকে জেলে বন্দি করে রাখা হয়েছে, গুম করা হয়েছে, খুন করা হয়েছে। তো এই কারণে আসলে বিরোধী দল মাথা উঁচু করে দাঁড়াতে পারছে না। এখন দেশে আইনের শাসন প্রতিষ্ঠা বলেন বা যেটি করতে হবে না কেন, সেটি আপনাদেরকে করতে হবে। আপনারা আপনাদের জায়গা থেকে আপনারা পরিবর্তন হন, আপনাদের চরিত্রের পরিবর্তন করুন, আপনাদের চিন্তা চেতনার পরিবর্তন করুন, দেশে একটি সুষ্ঠু গণতান্ত্রিক ধারা আপনারা শুরু করুন। সকলে ভালো থাকবেন। যারা আমার সাথে যুক্ত ছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার লাইভ শেষ করছি। আসসালামু আলাইকুম।